সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আজ এবং বৃহস্পতিবার অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার ঢাকায় যে কারফিউ সেটা বহাল থাকবে, তবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তিনি আরও জানিয়েছেন, আজ থেকে সমস্ত পোশাক কারখানা খুলে দেওয়া হবে। মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী নিজ বাসায় সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও জানিয়েছেন, নরসিংদী কারাগার থেকে যে সমস্ত আসামিরা পালিয়েছে তার মধ্যে এরই মধ্যে 105 জন আত্মসমর্পণ করেছেন। মানে এদিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আজ থেকে খুলছে সব অফিস আদালত, ব্যাংক, বিমা। এছাড়া তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, সরকারি বেসরকারি অফিস সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে এবং পর্যায়ক্রমে আগামী সপ্তাহ থেকে পুরো সবকিছুই খুলে দেওয়া হবে বলেও জনপ্রশাসন মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন এবং তিনি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তিও দাবি করেছেন। বিএনপি মহাসচিব মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন যে সরকার যেভাবে নেতাকর্মীদের উপর হামলা করেছে বা গ্রেফতার করেছে তা কখনোই মেনে নেওয়া যায় না। তিনি সরকারের পদত্যাগও দাবি করেছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিবৃতি দিয়েছেন তা নিন্দনীয় এবং রাষ্ট্রবিরোধিতার শামিল। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এ ধরনের বিবৃতি দিতে পারে না। পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেছেন, ছাত্র আন্দোলন বা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে যেই মৃতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুজব ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। রহমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই শেখ হাফিজুর রহমান কার্জন আপনাকে দিয়ে। বুধবার অর্থাৎ আজ এবং আগামীকাল কারফিউ থাকবে, তবে শিথিল অবস্থা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে। নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ একই আইন থাকবে এবং আগামী সপ্তাহে সব কিছু খুলে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে চলছে, জনজীবন স্বাভাবিক হতে চলছে। আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। আমি ব্যক্তিগতভাবে গতকালকে আমি খুব আশাবাদী ছিলাম। আজকে আমি পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে মন্তব্য এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে যে মন্তব্য দিয়েছেন, তাতে করে আমি কিছুটা উদ্বিগ্ন হয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে পরিস্থিতিটা আস্তে আস্তে স্বস্তির দিকে যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু হয় কি যে আমরা একটা বিশ্বায়নের যুগে বাস করছি তো, এবং আমাদের এখানে যে নজিরবিহীন নাশকতা হয়ে গেল এটা তো আনপ্রেসিডেন্টেড এবং এটা খুবই আমাদেরকে ব্যথিত করেছে, হতাশ করেছে। আপনার ক্ষোভ থাকতে পারে সরকারের বিরুদ্ধে কিংবা দল হিসেবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে, সেজন্য আপনি মেট্রো রেল, পদ্মা সেতু মানে যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয়, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট, অনেকগুলো স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং যেগুলো মানে শুধু সরকারের সম্পত্তি না, রাষ্ট্রের সম্পত্তি, এবং সেটা জনগণের একটা স্বস্তির জায়গা ছিল। এবং একই সাথে আমি গত কয়েকদিন ধরে একটু লক্ষ্য করছি যে টেলিভিশনগুলোতে আলোচনা, পত্রিকাগুলোতে যে সমস্ত খবর ছাপা হয়, এই আমাদের মানে যে সময়টাতে বাংলাদেশে এই ঘটনাগুলো হচ্ছে, মানে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর শেষ করে এসছেন, আবার ওদিকে মিয়ানমারে আপনার কিন্তু গৃহযুদ্ধ চলছে, হ্যাঁ, এবং আপনি দেখবেন যে সাউথ এশিয়ার বেশ কয়েকটা দেশে, মালদ্বীপে কিন্তু একটা খুব মানে কিছুদিন আগে আমরা দেখলাম তারা একটা ক্রাইসিসের মধ্যে পড়েছিল, হ্যাঁ, তারপরে শ্রীলঙ্কাতে বছরখানেক আগে একটা ইয়ে ছিল। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আপনার সরকারের তরফ থেকে সাম্প্রতিক সময়ে তো খুব মানে সন্তোষজনক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং
আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ তারাও একটা যুগান্তকারী রায় দিয়েছেন, যদিও তার সাথে কিছু বিষয়ের সাথে আমি দ্বিমত পোষণ করি এই জন্য যে যেহেতু একটা উত্তাল পরিস্থিতিতে রায়টা দিতে হয়েছে, রায়টা দেয়া হয়েছে, আবার সরকার সিদ্ধান্ত নিয়েছে যেমন নারী কোটাটা থাকা দরকার। আমার মনে হয় যে কিছু কিছু জায়গাতে, তারপরে আপনি জেলা কোটাটা, হ্যাঁ, আপনার যেভাবে একদম ফ্ল্যাট 93% মেধার ভিত্তিতে করতে হবে, সেটা কোনো মানে দ্বিমত করার কোনো অবকাশ নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে 1972 সালে যখন বঙ্গবন্ধু এগুলো করেন, বঙ্গবন্ধু তো যেটা করতেন যে উনি কোনো কিছু করলে সেটার পেছনে শিক্ষাবিদ, গবেষক, তথ্য উপাত্ত, ডেটা, তারপরে আর্থসামাজিক বাস্তবতা। এখন আপনার পলিসি মেকিং লেভেলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যথেষ্ট দুর্বলতা আছে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে পলিসি মেকিং লেভেলে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় ব্যুরোক্রেটিক প্রসেসে, মানে ওয়েন ইউ আর টেকিং এনি ডিসিশন, এটা এডুকেশনের ব্যাপারে হতে পারে, স্বাস্থ্যের ব্যাপারে হতে পারে, যোগাযোগের ব্যাপারে হতে পারে, আপনার ইন্টারনেটের ব্যাপারে হতে পারে, নানা রকম বিষয় হতে পারে। তখন আপনাকে যারা পলিসি মেকার, আপনি যারা গবেষক, হ্যাঁ, যারা প্রামাণিক গবেষণা করেছেন সেইগুলো দেখবেন, আপনি আপনার নির্ভরযোগ্য তথ্যপাত্র দেখবেন, এবং সবচেয়ে বেশি করে দেখতে হবে যে আপনার আর্থসামাজিক বাস্তবতা, এবং আপনি যারা স্টেক হোল্ডার তাদের সাথে আপনি কথা বলবেন। তো অনেকগুলো জায়গাতে কিন্তু আপনি দেখেন যে এই ডিসিশন মেকিং খুব সাউন্ড ডিসিশন হয়নি। 2018 সালে তো এটা শুরু, তারপরে কতদিন গেল বলেন, তা আপনি একটা প্রজ্ঞাপন জারি করে আপনি ইয়ে করলেন। তো এখানে যারা পলিসি মেকার ছিল তারা কি এটাকে একটু খতিয়ে দেখতে পারতেন না? হ্যাঁ, যে আপনি যে এখানে মানে আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের অনেক বড় বড় সিদ্ধান্ত, মানে আমি দ্বিমত পোষণ করব না যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মানে উনার যে ভিশন সেটাকে আমি বুঝতেও পারি, অ্যাপ্রিসিয়েট করি। উনি কিন্তু ওই বদ্বীপ পরিকল্পনা করেছেন 100 বছরের, 100 বছর পরে বাংলাদেশ কোথায় থাকবে। এবং আমি তো পদ্মা সেতুর এটারে ভূয়সী প্রশংসা করি, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা বিপ্লব। তারপর মেট্রো রেলে কিন্তু জনগণ স্বস্তি পেয়েছে, সবই ঠিক। কিন্তু আপনার হয় কি যে আমাদের অনেক ক্ষেত্রে অনেক বড় বড় অর্জন থাকা সত্ত্বেও আপনার অনেক জায়গাতে জনগণ সেটার সুফল পাচ্ছে না। হ্যাঁ, আবার অর্থনীতি একটা হার্ডশিপ চলছে, আবার অনেক জায়গাতে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, আস্থার অভাব দেখা যাচ্ছে। এইটার কারণেই কিন্তু অনেক বড় বড় ঘটনার উদ্ভব হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আপনি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে, হ্যাঁ, আপনাকে কিন্তু এখন ওই যে ব্যুরোক্রেসিতে বসে আপনি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু না। আপনি যেমন ধরেন যে সম্প্রতি একটা শিক্ষাক্রম চালু করেছে, এই শিক্ষাক্রম চালু করতে গিয়ে কিন্তু আপনার শিক্ষা মন্ত্রণালয় আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় IER, ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, তাদের কাজে লাগিয়েছে। এখন আপনি যে কোনো ক্ষেত্রে, এটা যেটা বললাম, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, যোগাযোগ হোক, বিচার হোক, পুলিশ হোক, আমার যে পুলিশ, আপনি ধরেন যে এই পুলিশটা গঠিত হয়েছিল 1861 সালের পুলিশ আইন অনুযায়ী, এবং ওইটা আমরা যে পুলিশ আইনের যে কথাটা জানি যে পুলিশ সেটা করেছিল যে 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, সেটা এতটা বিস্তৃত ছিল, এতটা গভীর ছিল যে সেটা সফল হলে ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্টকে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে চলে যেতে হতো। আফটার কন্ট্রোলিং দিস হিউজ মিউটিনি, আপনার ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট বুঝলেন যে আমাদের একটা লাঠিয়াল বাহিনী লাগবে, সরকারি লাঠিয়াল বাহিনী, এবং তারা তাদের যে সমস্ত রিপোর্ট আছে এখানে বলেছে তারা যে উইদাউট পেনাল কোড 1860 অ্যান্ড উইদাউট পুলিশ উই ক্যানট সার্ভাইভ ইন দিস সাবকন্টিনেন্ট। তো আপনি ধরেন যে আমাদের বাংলাদেশের পুলিশের ভিতরে অনেক শিক্ষিত দেশপ্রেমিক অনেকেই আছেন, কিন্তু আপনি এই যে পুলিশের ভিতরে আপনি কমিউনিটি পুলিশিং চালু করতে পারেন না। তো আপনি কিছু কিছু হয়েছে, কিন্তু এই পুলিশটাকে প্রো পিপুল করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো দরকার ছিল আপনি কি করতে পেরেছেন? মানে পুলিশের অনেক ভালো ভালো উদ্যোগ আছে, পুলিশে অনেক ভালো ভালো লোক আছে, কিন্তু আমি বলছি যে প্রত্যেকটা জায়গাতে আপনার অনেক ভালো ভালো কাজ হওয়া সত্ত্বেও এমন কিছু গ্যাপ আছে, সেই গ্যাপের জন্য কিন্তু এটা প্রো পিপুল হচ্ছে না, কোথায় যেন একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো সেইটা আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু কন্যা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সরকার অনেক বড় কিছু করছে, হ্যাঁ, ভালো কিছু করেছে, এবং আপনার অনেক জায়গাতে তারা সফল হয়েছে, কিন্তু আপনার বেশ কিছু জায়গাতে কিছু গ্যাপের কারণে আপনার পলিসি মানে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটা সুফলটা জনগণের কাছে কতটুকু পৌঁছাচ্ছে, এবং আপনি যে জনসাধারণ সহ কোনো ক্ষেত্রে যে স্টেক হোল্ডার, যেমন ধরেন যে আমাদের এই যে সাম্প্রতিক যে এত বড় একটা মানে
দেশ অচল করার মতো এত বড় একটা কিছু হয়ে গেল। সেটা শুরুটা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে একটা ন্যায্য দাবি, আর ন্যায্য দাবিও না, মানে হচ্ছে যে আপনি আপনার যে বিদ্যমান সুবিধা সেটা তো কার্টেল করতে পারেন না। আমার ন্যায্য সুবিধাও তো বহু দূরে। হ্যাঁ, বঙ্গবন্ধু তিনি বলতেন যে আমার শিক্ষা দরকার হচ্ছে মানুষ তৈরি করার, আমার সরকারি কর্মচারী তৈরি করার শিক্ষা দরকার নাই। আমার দরকার হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা যাতে করে প্রত্যেকটা ব্যক্তি মানুষের মতো মানুষ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষক হবে, বিজ্ঞানী হবে, পুলিশ হবে, আমলা হবে। শুধুমাত্র সরকারি কর্মকর্তা কেন হবে? হোয়াই? জি। তো আপনি ধরেন যে আমরা 14 দিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মানে ধর্মঘট চলছে, এত বড় একটা ঘটনা, মানে আপনার কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, তো আপনি এই যে একটা মানে ব্যুরোক্রেসির ভিতরে, ব্যুরোক্রেটিক রাষ্ট্রীয় ইসের ভিতরে চলে গিয়েছে, এবং তারা কিন্তু প্রাইম মিনিস্টারকে অনেক ক্ষেত্রে বিভ্রান্তও করছে। জি। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমার মনে হয় খুব অ্যাড্রেস করাটা খুব দরকার। যে আপনার কাছে আবার আসবো। শাহ মঞ্জুরুল হক, প্রশ্ন ছিল শেখ হাফিজুর রহমান কার্জনের কাছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আপনার কাছে একই প্রশ্ন, নারী কোটা এবং জেলা কোটার একটি প্রশ্ন হাফিজুর রহমান কার্জন এনেছেন, এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। পরিস্থিতি আমার মনে হয় আস্তে আস্তে ভালোই হচ্ছে। আগামীকালকে থেকে আজকে বুধবার এবং বৃহস্পতিবার অফিস আদালত খুলছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলিও খুলে যাচ্ছে। এখন ধরুন যদি না খোলা হয় তাহলেও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। কালকে ব্যবসায়ীরা সাক্ষাৎ করেছে, আজকে অনেকগুলি টেলিভিশন রিপোর্ট করেছে যে আমাদের প্রায় প্রতিদিনের ক্ষতি হয়েছে 12,000 কোটি টাকা। এই করে প্রায় 80,000 কোটি টাকা আমাদের লস ব্যবসায়ীদের। তারপর ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার কারণে যে লসগুলি হচ্ছে, বিশেষ করে আমরা তো বিচ্ছিন্ন হয়ে আছি ওয়ার্ল্ড থেকে, প্লাস একজন আরেকজন থেকে এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে। আপনাদের টেলিভিশন আর নিউজ পেপার ছাড়া কিন্তু সংবাদ পাওয়ার আর কোনো সুযোগ নেই। এখন দেশের পরিস্থিতি আমি মনে করি যে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে। আর যে ঘটনাটা ঘটলো, এই ধরনের অগ্নি সংযোগ আগেও হয়েছে, কিন্তু আগে হয়েছে কিন্তু নর্মাল ওয়েতে, রেল লাইনে হয়েছে, বাসের টায়ার পুড়িয়েছে, বাস পুড়িয়েছে নর্মালি, তাও 2টা-4টা। আর এবার দেখেন আপনি, বাস যেখানে পোড়াইছে, গাড়ি যেখানে পোড়াইছে, সেখানেও 28টা-29টা গাড়ি পুড়িয়েছে। আর সফিস্টিকেটেড যতগুলি স্থাপনা ছিল, কেপিআই, আমাদের বিটিভি, তারপর মেট্রো রেল, তারপর এক্সপ্রেসওয়ে, তারপর সেতু ভবন, তারপর ডেটা সেন্টার, মানে একদম পরিকল্পিতভাবে কিন্তু অ্যাটাকগুলি হয়েছে। এই অ্যাটাকগুলি এবং স্থানগুলি যদি আপনি দেখেন, যাত্রাবাড়ি, আপনার রামপুরা, উত্তরা, মিরপুর, মানে একটা ঢাকাকে কেন্দ্র করে চতুর্দিক থেকে যে অ্যাটাক করার একটা সিস্টেম, মানে খুব পরিকল্পিতভাবে। এখন আন্দোলনটা কিন্তু শুরু হয়েছে শুধু কোটা থেকে। আমি কোটা প্রথায় পরে আসছি, আদালতের বিষয়টা আমি বলবো। তো কোটা থাকবে কি থাকবে না, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী 18 সালে এটাকে উঠিয়ে দিয়েছেন প্রজ্ঞাপন করে, সেটাকে হাইকোর্ট ডিভিশন রিভাইভ করেছে, ফাইন। এর 7 দিন পরেই কিন্তু এটা স্টে হলো। অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষ থেকে এটা বাতিল চেয়ে আপিল করলেন, আমি ছাত্রদের পক্ষ থেকে আপিল করলাম। তো এই প্রসেসটার জন্য অনেকেই দোষ দিচ্ছে যে সরকার এখানে বিলম্ব করে ফেলছে, আদালত বিলম্ব করে ফেলছে। আমার কথা হচ্ছে, আদালত এবং সরকার কিন্তু যথাযথভাবে স্টেপগুলি নিচ্ছিল, কিন্তু ছাত্রদের জন্য এত কি তাড়াহুড়ার ছিল যে না, এটা তো কোটা, আজকে কালকে তো নিয়োগ হচ্ছে না, নিয়োগ হবে যখন বিসিএস রিটেন চলতেছে বা প্রিলি চলতেছে, ওটা যখন শেষ হবে তখন নিয়োগের প্রশ্ন আসবে। আপনার 7 দিনের মধ্যেই সেটেল করে ফেলতে হবে, এই ধরনের কিন্তু ইস্যু ছিল না। বাট আমার যেটা মনে হচ্ছে যে এই আন্দোলনটা করার একটা পরিকল্পনা আগের থেকেই ছিল। তারা একটা ইস্যুর উপর ইস্যু খুঁজতে ছিল, একটা ইস্যু ভিত্তিক আন্দোলন করতে চেয়েছিল। যখন তারা ইস্যুটা সামনে পেয়েছে তখন তারা এটাকে ব্রাস্ট করেছে, এবং তারা তাদের পরিকল্পনা অনুযায়ী ছাত্রদেরকে হয়তো শাহবাগে রেখেছে, কিন্তু তাদের যেখানে যেখানে জমায়েত হওয়ার তারা ওই জায়গাগুলোতে জমায়েত হয়েছে। এবং দেখেন, একটি সরকারকে কিন্তু অনেক বিষয় দেখতে হয়, তার ব্যবসা বাণিজ্য, তার ইন্টারনেট, তার ডেভেলপমেন্ট, মানে শত শত বিষয় তার সামনে থাকে। সেই জায়গায় কোটা সংস্কার আন্দোলন একটি মাত্র ইস্যু, এবং সেইটার আন্দোলন হলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বড়জোর শাহবাগ পর্যন্ত হতে পারে, এবং সেটার দাবি বড়জোর বিশ্ববিদ্যালয় বন্ধ বা ভাইস চ্যান্সেলরদের পদত্যাগ এই পর্যন্ত থাকতে পারে। মানে সরকারকে পদত্যাগ করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই ধরনের ইস্যু তো কোটা আন্দোলনে আসার কোনো কারণ নেই। কারণ প্রধানমন্ত্রী তো একবারও বলেন নাই যে না কোটা থাকবে, আদালত যে রায় দিয়েছে সেটাই থাকবে, একবার বলছেন উনি বরঞ্চ ভাষণ দিয়ে বলেছেন যে আদালত থেকে তোমরা সন্তোষজনক রায় পাবে। তো সেই পর্যন্ত তো ছাত্রদের অপেক্ষা করা দরকার ছিল, যেহেতু করে নাই। তো এটা ধারণা না, এখন তো ক্লিয়ার, কারণ পুলিশ আজকে 3-4 দিন ধরে অনেকগুলি ইনকোয়ারি করেছে,
যে ধরপাকড়গুলি হচ্ছে তাতে দেখাই যাচ্ছে যে আন্দোলনটা ছাত্রদের হাতে ছিল না, এটা তৃতীয় পক্ষের হাতে। জামাত, বিএনপি এবং ছাত্র শিবির তারা এটাকে চিন্তাই করেছে এবং তারা তাদের মতো করে আন্দোলনটাকে দানা বেঁধিয়েছে। এবং দেখেন এর আগে যত আন্দোলন হয়েছে সেই আন্দোলনটা যখন রাত্রে শেষ হয়ে গিয়েছে, সকালবেলায় কিন্তু মানুষ মহাসমারোহে বের হয়েছে তাদের কাজ করার জন্য আগ্রহ নিয়ে। কিন্তু এই আন্দোলনটার পর আপনি দেখেন আজকে কয়দিন হলো, 7 দিন বা 5 দিন হয়ে গিয়েছে যে আন্দোলনটা তারা তাদের কর্মসূচিও প্রত্যাহার করেছে আনুষ্ঠানিকভাবে। তারপরেও কিন্তু মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে এই জন্য যে ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে, যে এলাকাগুলিতে তারা চালিয়েছে, সেই এলাকাগুলিতে এখনও যাওয়া যায় না। আজকে কোনো এক সাংবাদিক বলতেছিল বা কোনো একজন আলোচক বলতেছিল, আমার মনে পড়ছে না, যে ওই অফিস আদালত খোলার আগে এই এলাকাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। কেন উচিত? যে এমনভাবে তারা ধ্বংসযজ্ঞটা চালিয়েছে যে ওই রাস্তায় যদি কেউ যায় সে এখনও মানসিকভাবে ভয় পাবে। কারণ সবার অবস্থা কিন্তু একরকম না। আমাদের অনেকেই আছে যে একটু রক্ত দেখলে, একটু কাজ ভাঙা দেখলেই ভয় পায়। তো রাস্তাঘাটে এরকম বিভৎস চেহারা যদি লোকজন দেখে তারা কিন্তু ভয় পাবে। আর রাষ্ট্রীয় যে ক্ষতি হয়েছে, ক্ষতির হিসাবটা তো সবাই দিচ্ছে, এটা তো ব্যবসায়ীদের ক্ষতি। প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা স্থাপনার যে ক্ষতি তারা করেছে, যেমন মেট্রো রেল 1 বছর লাগবে এটাকে তৈরি করতে, মানে রিপেয়ার করতে। তো আপনি দেখেন আমাকে তো 1 বছর পিছিয়ে দিলেন। যে মেট্রো রেল শুধু প্রধানমন্ত্রীর স্বপ্ন নয়, মেট্রো রেল কিন্তু আমাদের সবার স্বপ্ন। আমরা কোনোদিন চিন্তাও করি না যে ঢাকা শহরে মেট্রো রেল হবে। সেই মেট্রো রেলের ফলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, সেটা আপনি বন্ধ করার ব্যবস্থা করে দিলেন। তাহলে তাদের এটা কোথায়, তাদের টার্গেটটা কোথায়? টার্গেটটা হচ্ছে তারা যেগুলি উন্নয়ন হয়েছে তারা কিন্তু সেই পুরাতন রেল লাইনে যায় নাই, তারা মেট্রো রেলে গিয়েছে। তারা নর্মাল বাস লাইনে এবার যায় নাই, তারা এক্সপ্রেস ওয়েতে আসছে। তো তাদের টার্গেটটাই হচ্ছে উন্নয়নটাকে ব্যাহত করা, এবং ভবিষ্যতেও যাতে উন্নয়ন ব্যাহত হয় সেই টার্গেট নিয়ে তারাই আন্দোলনটা করেছে। এবং তারা সর্বশেষ দাবি জানিয়েছে সরকারের পতন। এখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে ছাত্ররা একদিকে, আর যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, যারা নৈরাজ্য করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারা একদিকে। সুতরাং সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ছাত্রদের ব্যাপারে কিন্তু আজকে আইনমন্ত্রী সহ 3 জন মন্ত্রী বসে একসাথে প্রজ্ঞাপন পড়ে শুনিয়েছেন এবং প্রজ্ঞাপনের বিষয়ে সবাইকে জানিয়েছেন। সেই সাথে বলেছেন যে যারা অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থা নেবে, এবং যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা যদি সাধারণ ছাত্রছাত্রী হয় ডেফিনেটলি তাদের বিরুদ্ধে মামলাগুলো সরকার দেখবে। দ্যাট মিনস তারা যেন মামলায় শাস্তিপ্রাপ্ত না হয় সেটার ব্যবস্থাও সরকার নেবে। আমি সরকারকে দাবি করব যে তারা ছাত্রদের 8 দফা আন্দোলনেও কিন্তু এটা রয়েছে যে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে চাকরি অথবা তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। আমার মনে হয় সরকার এই বিষয়টা বিবেচনা করবে, কারণ যারা এই আন্দোলনে নিহত হয়েছে তা এটার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করেছি। আমরা পরিবার প্রতি সমবেদনা জানিয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করেছি, এবং আমি মনে করি যে সরকারের তরফ থেকে তাদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা হলো আন্দোলনের দিকটা। আর যদি আপনি নিরীহ পথচারী শিশু যারা, ডেফিনেটলি তাদের ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত সরকারের, কারণ সবগুলির দায়িত্ব সরকারের উপরে এসে বর্তায়। আমার মনে হয় যে সরকারের ব্যাপারে কোনো ঘোষণা অবশ্যই দিবে যে তাদের ব্যাপারে অবশ্যই একটি ব্যবস্থা নেওয়া হবে। আর যারা এই ধরনের বিশৃঙ্খলা করেছে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে জড়িত, অনেকেই ধরা হয়েছে। আমি মনে করি তাদের যথাযথ আইনানুগভাবে বিচার হওয়া উচিত। বিচারটা এই জন্য হওয়া উচিত যে আপনার সাংবিধানিকভাবে আপনার অধিকার আছে আন্দোলন করা, ডেফিনেটলি, কিন্তু সেই আন্দোলনটা অবশ্যই শান্তিপূর্ণ, জননিরাপত্তা এবং আপনার স্থাপনা সবগুলি অক্ষত রেখে আপনাকে আন্দোলন করতে হবে। আপনি এবার যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এটা কোনো গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে না। এখন যদি আপনি ডক্টর ইউনূস সাহেব বলেন বিদেশি হস্তক্ষেপ লাগবে, তার মানে কি এগুলি একটি প্ল্যান। এই ভদ্রলোক যখন ঢাকায় থাকেন, এখন উনি ফ্রান্সে আছেন মনে হয়, ঢাকায় থাকেন, কেন ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে, উনি আইনের ঊর্ধ্বে, ওনাকে আদালতে নেওয়া যাবে না, এই ধরনের প্রপাগান্ডা চালানো হয়। আজকে উনি দিক বিদিক কিছুই বিবেচনা না করে উনি বিদেশি হস্তক্ষেপ চান। তো বাংলাদেশ তো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ওখানে বিদেশি হস্তক্ষেপ কেন লাগবে? তারপর অন্য অন্য বুদ্ধিজীবী যারা কিছু আছেন, যারা মনে করেন যে হ্যাঁ বাংলাদেশের এই ক্রাইসিস থেকে উত্তরণ করতে হলে বিদেশি হস্তক্ষেপ প্রয়োজন, আমার মনে হয় যে এই যে বিষয়গুলি আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি, শুধুমাত্র সরকারের প্রতি না, সার্বভৌমত্বের প্রতি। পররাষ্ট্রমন্ত্রী আরেকটি বিষয়ে ইঙ্গিত করেছে, যেটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শিক্ষার্থীদের রক্ত ঝরছে এটারও প্রতিবাদ বাংলাদেশ করেছে এবং ভারত সরকারকে নোট দিয়েছে। ডেফিনেটলি এটা উনি বলতে পারেন না। রক্ত ঝরছে বলতে এখন এই নিহতের যে ঘটনাগুলি হয়েছে সেখানে আপনি সরকারকে কেন দোষ দিবেন? সরকার তো একটি লাশও চায় না। সরকার নির্বাচনের পরে শান্তিপূর্ণভাবে সরকার পরিচালনা করে আসছে। তো সেখানে লাশের যে রাজনীতিটা করা হলো সেটার জন্য দায়ী কারা? এটার জন্য তো কমিশন ফর্ম হয়েছে। মানে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি, নট কমিশন, তদন্ত কমিটি ফর্ম করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় চিফ জাস্টিসের অনুমোদন ক্রমে। তো সেই জায়গায় তদন্ত হচ্ছে। যে বিষয়টা নিয়ে তদন্ত হচ্ছে সেই বিষয়ে তো আপনি এরকম
মন্তব্য কারো করা উচিত হবে না। তদন্ত রিপোর্ট আসুক, কারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত রয়েছে, তারা এইসব কিলিংয়ের সাথে জড়িত রয়েছে, ধ্বংসযজ্ঞের সাথে জড়িত রয়েছে, সবগুলি রিপোর্ট আসুক। রিপোর্ট আসার পর যদি সরকার দায়ী হয়, ডেফিনেটলি আপনি সরকারকে দোষ দিতে পারবেন। যারা দায়ী হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এটাই তো স্বাভাবিক। এরপর কোটার ব্যাপারে আসছেন, যে নারীদের কোটা বা কার্জন ভাই যেটা বললেন যে রায় এগুলি আসা দরকার ছিল। দেখুন, রায়টা যে অবস্থায় হয়েছে, একটা কারফিউ ছিল, তারপর রায়টা যেটুক হয়েছে এগিয়ে আনা হয়েছে, তারপরেও সবাই বলছে না বিলম্ব হয়ে গিয়েছে। বিলম্ব একটুও হয়নি। এখন ধরুন, আমি নিজে নারীদের ব্যাপারে মনে করি যে গত 6 বছর কোটা না থাকার কারণে একটা রিপোর্ট বোধহয় হয়েছে যে নারীদের যে অংশগ্রহণ সেটা কমে গিয়েছে বিসিএসে। তো সেটা নিশ্চয়ই ইনক্রিজ করা দরকার ছিল, বা তাদের পার্টিসিপেশনটা ওখানে দরকার ছিল। তারপর জেলা কোটাও একটা রিপোর্ট আসে যে 25টি জেলা থেকে গত 6 বছরে কোটা প্রথা না থাকার কারণে সেখান থেকে একজনও বিসিএস পাশ করতে পারে নাই। তাহলে এটা অবশ্যই নজরে আসতে হবে। তো এটার জন্য সমাধানটা হচ্ছে যে এই রায়টা কিন্তু আদালত, হাইকোর্ট ডিভিশন যে রায়টা দিয়েছিল সেটা বাতিল করার গ্রাউন্ডেই ছিল যে এটা পলিসি ম্যাটার। পলিসি ম্যাটারে আদালত হস্তক্ষেপ করবে না, এটাই হলো নিয়ম বা আইন আমাদের। এবং আমাদের অ্যাপেক্স কোর্টের মানে অ্যাপিলেট ডিভিশনের প্রায় 5 থেকে 6টি ডিসিশন রয়েছে যে পলিসি ম্যাটারে সরকার কখনোই হস্তক্ষেপ করবে না। সুতরাং এই একটি গ্রাউন্ডের উপর বেস করেই কিন্তু মূলত হাইকোর্ট ডিভিশনের রায়টিকে বাতিল করা হয়েছে। প্রশ্ন আসতে পারে তাহলে অ্যাপিলেট ডিভিশন কীভাবে করলো? এটা আমি বারবার বলেছি যে অ্যাপিলেট ডিভিশন, এটা আমারই আর্গুমেন্ট ছিল। অন্য যারা এখানে এই মামলায় লড়েছেন কেউই আর্গুমেন্ট করেন নাই, বরঞ্চ বিপক্ষে বলেছেন যে 104 কোর্টে এই ক্ষমতাটা অ্যাপ্লাই করতে পারে না। এখন 104-এর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম যে ন্যায় বিচার, পূর্ণাঙ্গ ন্যায় বিচার বা কমপ্লিট জাস্টিস করার স্বার্থে অ্যাপিলেট ডিভিশন তার সামনে বিচারাধীন কোনো মামলা অথবা বিচারাধীন কোনো বিষয়, সেই বিষয়ে যে কোনো প্রকারের আদেশ, নির্দেশ অথবা ডিক্রি অথবা রিট জারি করতে পারে। এখন ধরুন একদম শব্দগতভাবে হয়তো 104 অ্যাপ্লাই করার সুযোগ এখানে কতটুকু আছে সেটা অনেক বিতর্ক রাখতে পারে, কিন্তু ইন্টেনশন অফ দি লেজিসলেচার হচ্ছে এখানে যে অ্যাপিলেট ডিভিশনকে এমনভাবে ক্ষমতাটা দেওয়া যে তার সামনে যে কোনো বিষয় আসে, সেই বিষয়ে যদি স্পষ্ট কোনো আইন না থাকে, শুধুমাত্র ন্যায় বিচার, পূর্ণাঙ্গ ন্যায় বিচার বা কমপ্লিট জাস্টিস করার স্বার্থে অ্যাপিলেট ডিভিশন যে কোনো আদেশ বা নির্দেশনা জারি করতে পারে। তো আমি মনে করি অ্যাপিলেট ডিভিশন প্রায় সময় এটা করে থাকে একটি ল্যান্ডের মামলায়, একটি বাড়ির মামলায়, অথবা একটি অর্থ ঋণ আদালতের মামলায়, অথবা একটি এলসির মামলায় এই কাজটি করে থাকে। এটি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মামলা, তো সেই মামলায় এটা করাটা যথার্থ হয়েছে। এবং আমি মনে করি যে অ্যাপিলেট ডিভিশন যথেষ্ট প্রাজ্ঞতা এবং বিজ্ঞতার পরিচয় দিয়েছে, যে জনগণের বা বাংলাদেশের মানুষের সেফটির জন্য, বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য এই মুহূর্তে এই জাজমেন্টটি অনেক বেশি প্রয়োজন ছিল। তো সেই অর্থে আমি মনে করি আর অ্যাপিলেট ডিভিশন যে কাজটি করেছে যে এই রায়টি কখনোই পরবর্তীতে সরকার যদি এটার চেঞ্জ করতে চায়, পরিমার্জন, পরিবর্তন, কোটার পরিমাণ বাড়ানো অথবা নারীদের ব্যাপারটা বা জেলা কোটা, এগুলি কিন্তু পারবে। কিন্তু পারবে কখন? এটা অনেকে আমাকে প্রশ্ন করে যে এটা কি কালকে পরশু বা এই প্রজ্ঞাপনের সময়? না, এটা এই প্রজ্ঞাপনটা মানা এখন রাষ্ট্রের জন্য বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জন্য বাধ্যতামূলক। কিন্তু পরবর্তীতে আজ থেকে 5 বছর পর, 2 বছর, 3 বছর পর যদি অন্য কোটাগুলি নিয়ে চিন্তা করা হয়, তখন সরকার একটা কমিশন ফর্ম করতে পারবে, নির্বাহী বিভাগের অধীনে সেটাকে বৃদ্ধি বা কম করার সুযোগ রয়েছে। আজকে অনেকে, আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি, আজকে অনেকে আমাকে ফোন করেছিল যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যে 5% রাখা হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তানদের এখন বয়স কত? সেই হিসাব করলে দেখা যাচ্ছে যে সন্তানদের বয়স এখন প্রায় 35-40 হয়ে গেছে। অনেকের বেলায় হয়তো 2-4 জন পাওয়া যাবে, দেখবেন আপনি এই 5%ও কিন্তু ফুলফিল হবে না, তখন হয়তো এটাকে কমানো হতে পারে, এখান থেকে আপনি নারীদেরকেও দিতে পারবে। তো আমি মনে করি অ্যাপিলেট ডিভিশনের রায়টি যথাযথ হয়েছে এবং জনস্বার্থে এবং রাষ্ট্রীয় প্রয়োজনে এটি করা প্রয়োজন ছিল। পরবর্তীতে যদি প্রয়োজন হয় যে ইস্যুগুলি আসছে, নারীদের ব্যাপার আসছে, জেলা কোটার ব্যাপার আসছে, সরকার একটি কমিশন ফর্ম করে যে কোনো চর্চার মাধ্যমে, রিসার্চের মাধ্যমে আমাদের, এবং এই ব্যাপারে আমি বলবো কার্জন ভাইয়ের সাথে আমি একমত যে এখানে শুধুমাত্র যেমন এই 18 সালে যখন এটা বাতিল করা হয় তখন কিন্তু 7 জন সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছিল। আমার কথা হলো শুধুমাত্র 7 জন সচিব কেন এখানে থাকবে? হয় নট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, হয় নট কর্ম কমিশনের একজন কর্তা ব্যক্তি, কারণ তারা তো এই বিষয়টা, কোটার বিষয়টা তারা ইকোনমিস্ট, হয় নট একজন ইকোনমিস্ট। এই ধরনের মানে সার্বিক 7 জনের মধ্যে আপনি 15 জন করতেন, অন্যান্য ডিসিপ্লিন থেকে যারা প্রাজ্ঞতাপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে আপনি এখানে অ্যাড করতেন। ভবিষ্যতেও যখন করা হয় অবশ্যই আমার মনে হয় যে একটা ইনক্লুসিভ রিসার্চ করতে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেক বেশি গ্রহণযোগ্য না। 21 শতাব্দীতে আপনি পৃথিবীর কোন দেশে এটা করা হয় বলেন? জি, যে আপনি শুধু সচিব দিয়ে আপনি রাষ্ট্রের, পুরো রাষ্ট্রের দিচ্ছেন। এই বিষয়টা আপনার কাছে আসবো, আমরা বিরতি নিয়ে আসি। আপনি সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ এন্ড ভিউজ। অল্প সময়ের পর আমরা ফিরছি, আমার সঙ্গেই থাকুন আমাদের।
বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেহমান। শেখ হাফিজুর রহমান কার্জন, বিরতির আগে আপনার কাছে ছিলাম, আপনি বলছিলেন এই যে পদ্ধতিগুলোর বিষয় নিয়ে। আপনি পৃথিবীতে এখন দেখেন যে একবিংশ শতাব্দীতে মানে রাষ্ট্রের ভেতরে যে পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকে, যেখানে মানে টিচিং মানে বিশ্ববিদ্যালয়ে একটা প্রধান জায়গা হচ্ছে তার টিচিং, আর একটা হচ্ছে গবেষণা। তা আমাদের এখানে তো একটা বড় মানে ফেইলিউরের জায়গা হচ্ছে যে আমাদের কোনো রিসার্চ ইউনিভার্সিটি নেই। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিচিং এবং রিসার্চ, আমরা একটা রিসার্চের জন্য যে পরিমাণ পড়তে হয়, হ্যাঁ, যে পরিমাণ ফান্ডিং কিংবা ফিল্ড লেভেলে যদি ডেটা সংগ্রহ করতে হয়, আপনি প্রামাণিক গভীর কোনো রিসার্চ করতে গেলে প্রচুর সময় যায়। তার জন্য লজিস্টিক লাগবে, তার জন্য ফান্ডিং লাগবে, তার জন্য সময় লাগবে। এবং সেই রিসার্চটা কোথায় লাগাবেন আপনি কাজে লাগাবেন যে সরকারের পলিসি ডিসিশনে। আরেকটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি, এখন যে ইন্ডাস্ট্রি, কারণ সারা পৃথিবীতে কর্পোরেট ইন্ডাস্ট্রি, যে সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে, মানে ইন্ডাস্ট্রি বলতে যে আপনি বইয়ের মানে বই যারা প্রকাশ করে, হ্যাঁ, বই প্রকাশ করার ক্ষেত্রে, তারপরে ফার্মাসির ক্ষেত্রে, তারপরে ধরেন যে সমস্ত মানে প্রত্যেকটা নানা রকম যে উৎপাদন হচ্ছে, হ্যাঁ, আপনি ধরেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আপনি ধরেন ইয়েতে যখন করোনা ভাইরাসটা হলো, তখন সেই টিকা আবিষ্কার করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখেন যে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, সেই সমস্ত জায়গাতে কী পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে, যে আপনার যে কত দ্রুত আমরা একটা টিকা নিয়ে আসতে পারি। তো বিশ্ববিদ্যালয়ে একটা বড় জায়গা হচ্ছে গবেষণা। সেই গবেষণাটা আপনি কি করবেন? সেই গবেষণাটা হতে হবে প্রামাণিক, সেই গবেষণাটা হতে হবে গভীর, সেই গবেষণা হতে হবে যে খুব অথেন্টিক আর কি। এবং সেই গবেষণাটা যখন আপনি একটা শিক্ষা মানে এডুকেশন পলিসি নিচ্ছেন, কিংবা আপনি একটা হেলথ পলিসি নিচ্ছেন, কিংবা আপনি কোনো একটা আইন করছেন, কোনো আপনি প্রশাসনিক একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সেই গবেষণায় ধরেন কোটার ব্যাপারেই বলি, যে একটু আগে মঞ্জু হয়তো বললেন যে আপনি কোটার ব্যাপারে 1972 সালে বঙ্গবন্ধু যখন করেছিলেন, তখন তিনি দেখেছিলেন যে এখানে আসলে মানে কোটাটা কার জন্য লাগবে। কারণ উনি তো প্রথমেই মেধা দিয়ে দিতে পারতেন, তাই না? যে বঙ্গবন্ধু প্রথমেই বলতে পারতেন যে না, এটা 100% কিংবা 80% মেধায় হবে। কিন্তু উনি দেখলেন যে বাংলাদেশটার তখন যে অবস্থা, নিশ্চয়ই তিনি শিক্ষাবিদ যারা ছিলেন, যারা অর্থনীতিবিদ ছিলেন, এবং তিনি তো মানে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে প্রথম করেছিলেন পরিকল্পনা কমিশন। সেখানে অধ্যাপক, গবেষক তারাই ছিলেন। তিনি প্রথম শিক্ষা নীতি যেটা মানে শিক্ষা কমিশন যেটা করেছিলেন, একজন বিজ্ঞানী ছিলেন তার প্রধান। এবং তিনি কিন্তু ওই শিক্ষা গবেষণা ওইটাকেই রাষ্ট্রের মানে মানে নতুন জাতি গঠন, নতুন রাষ্ট্র গঠন, সেটাকে কিন্তু ভিত্তি ধরে তিনি এগিয়েছিলেন। এখন আপনি মানে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার মানে আমাদেরও ঘাটতি আছে। আমি নিজেও মানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ঘাটতি আছে, কিন্তু আমাদের যতটা ঘাটতি তার চেয়ে আমার মনে হয় যে পলিসি মেকিংয়ে ঘাটতি আরও অনেক বেশি। হ্যাঁ, কারণ এই 1921 সাল থেকে আপনি যদি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনন্য বৈশিষ্ট্য যে শিক্ষা এবং গবেষণার পাশাপাশি তারা একটা রাষ্ট্র গঠন, একটা শিক্ষিত মিডল ক্লাস মানে এডুকেটেড মিডল ক্লাস গঠন। এবং আপনি সৈয়দ আবুল মকসুদ তার যে মানে বিখ্যাত গ্রন্থ যেটা যে বাংলাদেশের উচ্চশিক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি দেখিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েট হয়েছে তারা কিন্তু এখানে আমলা হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, তারা এইখানে শিক্ষক হয়েছে, তারা বিদেশে উচ্চশিক্ষা করতে গিয়েছে, তারাই কিন্তু এন্টারপ্রেনার হয়েছে। এই যে আমাদের 80-র দশক থেকে যে আমাদের ব্যবসা বাণিজ্যের শুরু RMG দিয়ে, তারাই কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে। তারপরে এখানে যে সমস্ত নারী পরবর্তীতে আপনার দেশে বিদেশে উচ্চশিক্ষা, তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ই করেছে। একটা বিশ্ববিদ্যালয় একটা পূর্ববঙ্গ যেটা ছিল, মানে যেটাকে পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান, পরবর্তীতে আপনার বাংলাদেশ, এই পূর্ববঙ্গ ছিল আপনার এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে একটা। একদিকে পশ্চিমবাংলা ছিল সবচেয়ে অগ্রসর, মানে প্রথমে তো আপনার ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট, তাদের ক্যাপিটাল সিটি ছিল ক্যালকাটা, তারপরে তো তারা সেটা দিল্লিতে নিয়ে গেল। হ্যাঁ, তো এই যে আপনি এই পূর্ববঙ্গের যে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেই এক জনগোষ্ঠীকে আপনার শুধুমাত্র এডুকেশন না, এবং আপনি দেখবেন যে প্রথম যে আপনার 1921 থেকে আপনার 1940 সাল পর্যন্ত দেখবেন যে এইখানে যারা দার্শনিক, যারা বিজ্ঞানী, যারা ইতিহাসবিদ, তারা মানে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ছিলেন।
তা আপনি সেই পরবর্তীতে আরও পাবলিক বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছে এবং এখন প্রাইভেট ইউনিভার্সিটির ভেতরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারপরে কয়েকটা বিশ্ববিদ্যালয়তে তারা গবেষণায় ভালো করছে। তা আপনি যদি এইটাকে, কারণ পৃথিবীতে আপনি দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান একদম মাটির সাথে মিশে গিয়েছিল, মানে তার ধ্বংসস্তূপ। সেখান থেকে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা জিডিপির 65% এডুকেশনে দিয়েছে এবং সেই আপনি আউটকামটা দেখেন যে জাপান আজকে কোথায়। মানে শিক্ষার বিনিয়োগটা এমন একটা বিনিয়োগ যে এই বিনিয়োগটা আপনার দেশকে অনেক 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 দূর সেটা নিয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখেন সিঙ্গাপুর 30 বছরের ভেতরে তারা কোথায় চলে গিয়েছে। হ্যাঁ, একজন যে লি কুয়ান ইউ, তার যে আপনার দূরদর্শী, যে তিনি প্রশাসনিক সংস্কার করেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করেছেন, তারপরে আপনার শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন এবং এটা আপনি সিঙ্গাপুরকে আজকে মানে সারা বিশ্বে এই 54 লক্ষ মানুষ, ঢাকার চেয়েও বোধহয় ছোট, হ্যাঁ, এই এতটুকু একটা দেশ 30 বছরের ভিতরে হাউ কাম? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, মানে আমি যেটা অ্যাপ্রিসিয়েট করি যে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, বঙ্গবন্ধু কন্যা, ওনার মিশন ভিশন, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং অনেক আপনার বড় অর্জন আমরা করেছি। কিন্তু আমার মনে হয় যে এবার আমাদের কিছু ঘাটতি, সেগুলোতে নজর দেওয়া দরকার এবং গ্যাপগুলো কোথায় কোথায় আছে সেই গ্যাপগুলো খুঁজে বের করে এই সুফল যেন, কারণ আমি মনে করি যে আপনি বাংলাদেশ সংবিধানের মুখবন্ধ, তারপরে আপনি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এগুলো যদি পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ বাংলাদেশ সংবিধানের মুখবন্ধ এটা তখন মানে 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফেরত আসার পরে আপনার 2 সপ্তাহের ভিতরে প্রথম যে দুটো কাজ করেন, একটা হচ্ছে টু ফর্ম দি মানে কনস্টিটিউশনাল, মানে কি বলে যে রাইটিং দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, যে বাংলাদেশের কনস্টিটিউশনকে ড্রাফট করার জন্য একটা যে কমিটি করেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। দ্বিতীয় যে কাজটি করেন তিনি, যে যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিল তাদের বিচার করার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল যে ওয়ার্ডারটা তিনি মানে সেটা করেছিলেন, সেটা ইস্যু করেছিলেন। তো এইটা আপনি বুঝতে হবে যে 1947 সালে যখন পাকিস্তানটা হয়, একই সাথে পাকিস্তান এবং ইন্ডিয়া হয়, এবং পাকিস্তান কিন্তু তার সংবিধান 9 থেকে 10 বছরে করতে পারেনি। এবং পাকিস্তান রাষ্ট্রটা ভেঙে যাওয়ার একটা প্রধান কারণ যে সেটা ব্যুরোক্রেসি, সামরিক এবং সিভিল ব্যুরোক্রেসি, তার যে জালের ভেতরে তারা কিন্তু সেই রাষ্ট্রকে সফল হতে দেয়নি। আজকেও পাকিস্তানের অবস্থান দেখেন। বঙ্গবন্ধু কিন্তু এই ব্যুরোক্রেসিকে খুব বেশি পছন্দ করতেন না। তিনি ব্যুরোক্রেসিকে আপনি বোথ সিভিল এবং মিলিটারি, এটাকে প্রো পিপুল করা, এটাকে আরও বেশি মানে এটাকে এমনভাবে করা যাতে করে একটা মানে ওয়েলফেয়ার স্টেট হতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা বোধহয় সেই জায়গা থেকে সরে গিয়েছি। এই জায়গাগুলো বোধহয় আমার মনে হয় যে প্রচণ্ডভাবে রিভিউ করা দরকার। যে হ্যাঁ, যখন বঙ্গবন্ধু রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন, এখন 50 বছর পরে আপনার অর্থনীতি পরিবর্তন হয়েছে, তারপরে বিশ্বায়ন, তারপরে নতুন ইন্টারনেট এসছে, সবই সত্যি। কিন্তু কিছু কিছু বিষয় আছে যে আপনার সেটা শত শত বছর গেলেও সেটা কোনো পরিবর্তন হবে না। আপনার সততা, নিষ্ঠা, তারপরে শিক্ষা, মানে মানসম্পন্ন শিক্ষা, তারপরে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনি মানে যে কোনো সময়ই হোক আপনি সেই জিনিসটাকে অনুসরণ করতে হবে। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো একটু আমার মনে হয় যে নজর দেওয়া দরকার। ঘাটতি কোথায় 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 আছে সেটাকে আপনি অ্যাড্রেস করাটা খুবই দরকার। জি, শামুনুল হক, আপনি একটি দায়িত্বশীল জায়গায় আছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক। আপনি একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সরকারি দল এবং বিএনপি, যারা বিরোধী রাজনীতিবিদ, যারা সরকারের কঠোর সমালোচক, উভয় পক্ষে কিন্তু বলছে হত্যাকারী বা হামলাকারী যারাই হোক তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি বিরোধী পক্ষ বলছে যে নেতাকর্মী তাদের দ্বারা নেতাকর্মী তাদের গ্রেফতার করা হচ্ছে অন্যায়ভাবে, তাদেরও মুক্তি জানাচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই পক্ষ কিন্তু এই দুষ্কৃতিকারীদের দায় কিন্তু কেউই নিচ্ছে না। এই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করছে এভাবে যে এই সংকটের তাহলে সমাধানটা কি খুব আসন্ন কিনা, সবাই যখন সমস্যাটার সমাধান চাচ্ছে? অবশ্যই সমস্যার সমাধান হবে, করা উচিত এভাবেই, যৌক্তিকভাবে। এবং সেটার জন্য আপনি যে প্রসঙ্গটা নিয়ে আসছেন যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, নৈরাজ্যের সাথে জড়িত, এখন ধরুন আমরা রুল অফ ল নিয়ে অনেক কথা বলি, একজন আইনের টিচার, রুল অফ ল নিয়ে আমরা অনেক কথা বলি। আপনি কালকে দুবাইয়ের ঘটনাটা দেখেছেন, আমাদের টিভিতে আমি দেখলাম আজকে, যে 57 জনকে ধরেছে 2 রাতের মধ্যে, মোটামুটি 3 জনকে যাবজ্জীবন আর বোধহয় 10 বছর, আরেকজন 11 বছর করে সাজা দিয়ে দিয়েছে।
তো ওইটাও কিন্তু রুল অফ ল। এখন ওরা দেখেছে ভিডিওতে যে ওরা খুব স্ট্রিক্ট প্রিন্সিপালে বিশ্বাস করে, ভিডিওতে দেখেছে ওরা মিছিলের সাথে জড়িত ছিল, ও অর্গানাইজ করেছে, সুতরাং ওদের এত ডিফেন্সের কিছু নয়, সাজা দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের দেশের জুডিশিয়াল সিস্টেম কি? আমরা সেই ব্রিটিশ জুডিশিয়াল সিস্টেমকে অ্যাডপ্ট করেছি এবং রুল অফ ল, সংবিধান, আইন সবগুলি মেনে আমাদেরকে করতে হয়। প্রথম ধরা হবে, তারপর একটা প্রাথমিক ইনকোয়ারির ভিত্তিতে কিন্তু ধরা হয়েছে, অনার্থক তো কাউকে ধরে নাই। নিশ্চয়ই কোনো ভিডিও ফুটেজ পেয়েছে, মোবাইলের কোনো পেয়েছে, তারপর কাউকে হয়তো লাঠি হাতে পেয়েছে, তাদেরকে ধরা হয়েছে। ধরার পর একটা ইনকোয়ারি হবে, ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশনের পরে যদি তাদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট আসে, এখন আপনি মনে করতে পারেন যে পুলিশ তো সব সরকারি দলের, তো এটা যতই বলেন না কেন, তারপরে আমাদের একটা জুডিশিয়াল সিস্টেম রয়েছে, আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন। এই তদন্তের পরে দেখা হবে কে এটার সাথে জড়িত, কে জড়িত না। ন্যায় বিচার নিশ্চিত আমাদের দেশে এখন আমি মনে করি যে ন্যায় বিচার নিশ্চিত হওয়ার জন্য আমাদের আদালত ব্যবস্থাপনা, আমাদের জাস্টিস সিস্টেম অনেক বেশি উন্নত অন্য অনেক দেশের চেয়ে। আপনি আমেরিকাতে এই ধরনের প্রোটেস্ট হলে কি হতো? এর আগেও তো কদিন আগে প্রোটেস্ট হলো, রাস্তায় গুলি করে তারা মেরে ফেলে। আমাদের এখানে ক্রসফায়ারের জন্য তারা বলে এই করতে হবে, ওই করতে হবে, ইউনুস সাহেবকে পাঠায়, তুমি এটা ফিরে আসো, কিন্তু ওরা কিন্তু ঠিকই এখনো এটা করে। আপনি সিঙ্গাপুরের কথা বলা হচ্ছে, লি কুয়ান সাহেবের কথা, লি কুয়ান সাহেব কী করেছেন? আপনি সিঙ্গাপুরে এখন একটা মিছিল করেন, যে মিছিলটা এই বাংলাদেশে হলো, এই মিছিলটা আপনি সিঙ্গাপুরে করান না কাউকে দিয়ে, দেখেন পারেন কিনা। মালয়েশিয়াতে করেন এই মিছিলটা, পারেন কিনা। তো তারা উন্নত হওয়ার একটা প্রিন্সিপাল আছে তাদের। ধরেন দুবাইতে যে কাজটা তারা করেছে বাঙালিরা, ওরা কি জানে না যে ওখানকার আইন এত শক্ত, ওখানে পারমিশন না নিয়ে মিছিল করা যায় না? এখন বাঙালি যদি সব জায়গায় হুজুগে মাতে, এখানেও যারা আন্দোলন করেছে, আপনি ধরেন অর্ধেককে জিজ্ঞেস করেন কার বিরুদ্ধে আন্দোলন করতে, সে বলতে পারবে না। সে বলবে অমুক বলেছে তাই আমি, বা টাকা দিয়েছে তাই আমি আন্দোলন করতে আসছি। তো আপনি যে বলেছে টাকা দিয়েছে, আপনি তার বিচার করবেন না? আমার মনে হয় যথার্থ বিচার হবে। আমি একটু এদিকে আসি, যে আমাদের শিক্ষাবিদদের কথা যেটা বলা হচ্ছে, বা আমাদের নলেজ বেস সোসাইটি, এটা কিন্তু খুব বেশি প্রয়োজন। এখন আমরা, এটা আমি দোষী বলবো যে আমরা সবাই, এটা শুধু আমি আমার কথা বলছি না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা তাদের কথাও বলছি না। আজকে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতি করতে চান, ভালো, কিন্তু তারা এটা বোঝেন না যে তারা রাজনীতি করে খুব বেশি অর্জন করতে পারবেন না। এক বড় জোর কী পারবেন? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে পারবেন, প্রো ভাইস চ্যান্সেলর হতে পারবেন। ভাই, বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াচ্ছেন, আপনি একজন ছাত্রদের কাছে সম্মানিত, খুব জ্ঞান সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষকের চেয়ে আপনি খুব মনে করেন যে শুধু পদধারী একজন শিক্ষকই মর্যাদা সম্পন্ন? আর আমরা আইনজীবীরা, আমাদের ধরেন বঙ্গবন্ধুর সময়ে যে 4 জন নেতা ছিলেন, যদিও ক্যাপ্টেন মনসুর সাহেবের নাম আগে ক্যাপ্টেন আছে, উনিও কিন্তু আইনজীবী, 4 জনেই কিন্তু আইনজীবী ছিলেন। 4 নেতা যাদেরকে আমরা বলতেছি, 4 জনেই কিন্তু আইনজীবী ছিলেন। এবং বঙ্গবন্ধুর সংসদেও 70% আইনজীবী ছিলেন। আজকে আমরা কোথায়? তো আইনজীবীরা সবসময় বলে ব্যবসায়ীরা দখল করে ফেলছে, আমরা নাই। আমি এটার একটা ভালো জবাব দিই যে আমরা নিজেদেরকে এতটা পিছনে নিয়ে গেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদেরকে এতটা পিছনে নিয়ে গেছে যে এখন ব্যবসায়ীরা এসে এই জায়গাটাকে দখল করে ফেলছে। কেন দখল করছে? তাদের টাকা আছে, পয়সা আছে, সোসাইটি এটা চায়। আর আমরা শুধু যদি রাজনীতি নির্ভর সমাজ তৈরি করি উইদাউট নলেজ, বা উইদাউট রিসার্চ বেসড যদি আমরা না হই, তাহলে যে প্রবলেমটা হয়, যেটা বললো যে করোনাকালীন সময় বলেন, যে কোনো সংকটে বলেন, যে কোনো রাষ্ট্র কিন্তু তার বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর ডিপেন্ড করে। কারণ যে এই বিষয়টা তাদেরকে রাখাই হয়েছে, তারা ওখানে রিসার্চ করবে। এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিসার্চ সেন্টার বা কি বলে ইনস্টিটিউশন রয়েছে, রিসার্চ ইনস্টিটিউশন, সেটার আন্ডারেই তারা এই কাজগুলি করে থাকে। কিন্তু আমরা এই জায়গাটায় কি করতেছি? আমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলা হয় যে এখন পর্যন্ত তারা বিশ্বের যে মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে তারা আসতে পারতেছে না, 100-এর মধ্যে তো নাই, অনেক নিচে, 200-300-র নিচে তারা চলে যাচ্ছে। কেন? অনলি বিকজ অফ ওই পরিসংখ্যানটা বোধহয় করা হয় রিসার্চ বেসড, যে কাদের রিসার্চ কত বেশি আছে, ওখানে রিসার্চ কম হয়। অনেকেই মনে করে যে হ্যাঁ, রাজনীতিটা করলে আমি এই পদ পাবো, ওই পদ পাবো, ইত্যাদি ইত্যাদি। তা আমার কথা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন শিক্ষকদেরকে দাম দিতে চায় না। কেন চায় না? অনলি বিকজ অফ যে ছাত্রও রাজনীতি করছে, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, বা ছাত্রলীগ করুক, যুবদল করুক, বা কি বলে ছাত্র দল করুক, তারাও দেখতেছে তাদের শিক্ষকরা তাদের কাছে এসে ধর্ণা দিচ্ছে, লেজুর ভিত্তি করতেছে পদ পাওয়ার জন্য। তখন তারা কেন দাম দিবে? একজন শিক্ষক যদি ছাত্রের কাছে পদ চায় যে আমাকে এই পদে বসায় দাও, তখন তো দাম দিবে না। তো এইটা সমালোচনা করার সময় আমাদের এখন না। আমি মনে করি যে ডেফিনেটলি সোসাইটি শুড বি নলেজ বেসড, সোসাইটি শুড বি রিসার্চ বেসড, এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলিকে অনেক বেশি শক্তিশালী করা প্রয়োজন। আজকে সরকারি কর্ম কমিশনে আমি 2টা দোষ বলি। একটা হচ্ছে 14 বছর আগে, এই দেখেন এই ঘটনার আগে যে জিনিসগুলি বের করা হলো, আমাদের আইজিপির কথা বলা হলো, মতিউর রহমান সাহেব বের করা হলো, এই 12 বছর পরে এসে প্রশ্নপত্র ফাঁসের বিষয় বের করা হলো। তো এই 12 বছর ধরে আপনি জানেন না এটা? আর একটা ড্রাইভার
কর্ম কমিশনের গেট দেখতে আমরা যখন পাশ করে আসছি বিসিএস পরীক্ষা দিব ওইদিকে গেলে ভয় পাইতাম যে এটা কর্ম কমিশন, ওখান থেকে আমার চাকরি নিতে হবে। আর এখন দেখতেছি ড্রাইভাররা ওখানকার রাজা, যারা চেয়ারম্যান তাদেরকে নাকি তাদের স্ত্রীরা বলে যে কই তুমি চেয়ারম্যান হলা কর্ম কমিশনে, তোমার তো কিছু নেই, ড্রাইভারের তো গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, তো আপনি ড্রাইভারকে এতটুকু অ্যালাউ করবেন, তো এরকম কর্ম কমিশন আপনি করবেন, এটা কিভাবে হবে? এক। দ্বিতীয়ত হলো এই যে কোটায় আজকে মুক্তিযোদ্ধাদেরকে অ্যাপিলেট ডিভিশন তার রায়ে বলেছে যে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেওয়া প্রত্যেকের দায়িত্ব, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে কথা বলা কারো পক্ষে সমীচীন না। কারণ এই বাংলাদেশ আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের যুদ্ধে যাওয়ার যে সাহসিকতা। পরশুদিন আমার চেম্বারে একজন বিজনেসম্যান আসছিলেন, এসে বললেন ভাই এই ক্রাইসিসে আমি চিন্তা করলাম, এর আগে মুক্তিযুদ্ধ নিয়ে এসে এত চিন্তা করে নাই, বললো যে এই ক্রাইসিসে আমাকে যদি বলা হয় যে আমি মাঠে নামি, আমি তো যেতে পারবো না। তাহলে আমি বুঝতেছি যে মুক্তিযোদ্ধারা কতটা সাহস নিয়ে রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করেছে। আজকে আমরা মুক্তিযোদ্ধার কোটাটাকে মানুষের সাথে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি। তো আমার কথা হলো কর্ম কমিশনে যারা চেয়ারম্যান সদস্য যারা চাকরি করেন তারা তো কোটাটা অ্যাপ্লাই করেন, তাদের হাতেই তো কোটাটা অ্যাপ্লাই হয়। তো যখন এখন রিপোর্টে আসতেছে 8.7 বা 75-এর বেশি, 8% বা 9%-এর বেশি কখনোই হয় নাই। তো আপনারা রিপোর্ট কেন করেন নাই যে আমরা 30% মুক্তিযোদ্ধা কোটা রেখে দিয়েছি, বাট এটা কখনো ফুলফিল হচ্ছে না, এটা 10%-এ নামিয়ে আনা উচিত, এই সুপারিশ করার দায়িত্ব ওনাদের ছিল না, করেন নাই। তো এখন কথাটা হলো যে সব দায়িত্ব যদি মাননীয় প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিতে হয় বা সব দায়িত্ব যদি মন্ত্রীকে মনে করিয়ে দিতে হয়, তাহলে যারা সচিব পর্যায়ের আছেন, যারা শিক্ষক পর্যায়ের আছেন, যারা কমিশনে কাজ করেন, তো তাদের দায়িত্বের জায়গাটা কোনটা? তাদের দায়িত্ব কি বেতন নেয় আর কাজ করা? পলিসি মেকিংয়ে যখন আপনি থাকবেন তখন তো আপনাকে পলিসি ডিসিশন দিতে হবে। তো আমি মনে করি যে আমাদের সার্বিক দিকগুলি আবার চিন্তা করা, এই বিশেষ করে এই আন্দোলনের পরে, এই মুভমেন্টের পরে আমাদের আবার একটু ভিন্নভাবে চিন্তা করার সময় আসছে। আমাদের কথাবার্তা, আমাদের আন্দোলন, আমাদের রাজনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের কোটা নীতি সবকিছুতেই মনে হয় আমাদের একটু ভালো করে ভাবার বা চিন্তা করার সময়। অনুষ্ঠান শেষ পর্যায়ে দুজনের কাছে একটু জানতে চাইবো, নিম্ন আয়ের মানুষ এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের কষ্টের কথা, অবর্ণনীয় দুর্ভোগের কথা বিভিন্ন গণমাধ্যমে আসছে, সেই সঙ্গে বাজার অস্থির, অর্থাৎ বিশেষ করে কাঁচা বাজার থেকে শুরু করে বাজারের অস্থিরতা বেড়েছে, প্রতিটি পণ্যের দাম অনেক বাড়তি বেড়ে গেছে আর কি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি শেখ হাফিজুর রহমান কাজী আপনার। না, আজকে তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনার অঙ্গ সংগঠন সহ যারা বিত্তবান সামর্থ্যবান তাদেরকে এগিয়ে আসতে। আরেকটা হচ্ছে যে শুধুমাত্র মানে আমি বলবো যে অন্যান্য সংগঠন যারা আছে, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, হ্যাঁ, স্বেচ্ছাসেবী সংগঠন, সবাই এগিয়ে আসা উচিত। এবং আমার মনে হয় যে করোনাকালীন সময় আপনি দেখবেন যে কতটা টেলিভিশনে এসছে, কতটা পত্রিকায় এসছে আমি জানি না, মানে প্রচুর মানুষ ব্যক্তিগতভাবে, তারপরে আপনার গোপনে কিংবা প্রকাশ্যে নানাভাবে কিন্তু সহযোগিতা করেছে। এবং সেই যে সমাজের শক্তিটা, রাষ্ট্র তো ধরেন যে মানে একটা নির্দিষ্ট বরাদ্দ দিতে পারে এবং দিয়েছেও, কিন্তু সেইটাও আমাদের এখানে যে সিস্টেম, তাতে মানে দেখা যায় যে আপনি 5,000 কোটি টাকা দিলেন, সিস্টেমের মধ্যে 3,000 টাকা চলে গেল, তারপরে যে লোককে দেওয়া হচ্ছে তিনি 2,000 টাকা পেলেন। হ্যাঁ, তো এইটা ধরেন যে মানে সমাজের যে শক্তিটা সেটা রাষ্ট্রের চেয়ে অনেক বেশি। রাষ্ট্র তো একটা কাঠামো, একটা তারা অনেক বড় কিছু করতে পারে, কিন্তু যখন আপনার কোনো সংকট হয় তখন আপনি মানে ফর্মাল ইনস্টিটিউশনের বাইরে ইনফর্মাল এবং পুরো সমাজের শক্তিটা যদি কাজ করে, তাহলে পরে এটা আপনি সংকটটা মোকাবেলা করতে অনেক বেশি সহজ হয়। হ্যাঁ, আরেকটা কি বিষয় আপনি বলেছেন, এই যে দ্রব্যমূল্য, আমি তো চিন্তা করছি যে আপনার এই নাশকতাকারীরা যে ভয়াবহ সমস্যা করে দিল, আপনি আন্দোলন করবেন ঠিক আছে, কিন্তু আপনি এই নাশকতাগুলো করলেন কেন? আপনি রাষ্ট্রের ক্ষতি করলেন, ইন্টারনেটের ক্ষতি করলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করলেন। আমি তো চিন্তা করছি যে 7 দিন 14 দিন চলে যাবে, কিন্তু বাংলাদেশ যদি অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যায় তাহলে পরে তো কঠিন অবস্থা হবে, সবার কঠিন অবস্থা হবে। তো আমার মনে হয় যে শুভবুদ্ধির উদয় হোক। আর মঞ্জুমের কথার সূত্র ধরে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের সময়, কারণ আমাদের শুধুমাত্র শিক্ষক না, আপনার পেশাজীবীদের রাজনীতি নিয়েই কথা বলতে হবে। যে আপনি আমাদের যেখানে যে পেশাজীবী মানে শিক্ষক রাজনীতি, সাংবাদিক রাজনীতি, আইনজীবীরা রাজনীতি করেছেন
এটা আইনজীবীদের আমি খুব একটা মানে সেই আলোচনাটা অন্যভাবে করতে হবে। কিন্তু অন্যান্য যে সমস্ত পেশাজীবী তারা কিন্তু মানে নিজের পেশাকে ঠিক রেখে একসময় শিক্ষক রাজনীতি করেছেন ডক্টর আহমদ শরীফ, সিরাজুল ইসলাম চৌধুরী, ডক্টর মশিউজ্জামান, তারা কিন্তু একই সাথে বড় মানের পণ্ডিত ছিলেন, একই সাথে রাজনীতি করেছেন। কিন্তু এখন কিন্তু সেটা নাই। এবং আপনি মানে এই জিনিসটার উত্তর দেওয়াটা খুবই দরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী পরিমাণ ভালো গবেষণা হয়। এই আপনার যে কিউএস র্যাঙ্কিং যেটা হয়েছে সম্প্রতি, এটা আপনার আগের যে র্যাঙ্কিং ছিল আগের কয়েক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল 800 থেকে 1000-এর ভিতরে, এবার আপনার 554-তে এসছে। কেন এসছে? কারণ আপনার ওইখানে 7টা ক্রাইটেরিয়া থাকে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ইম্প্যাক্ট ফ্যাক্টর গবেষণা, ইম্প্যাক্ট ফ্যাক্টর যে সমস্ত জার্নাল, হ্যাঁ মানে ওই সমস্ত জার্নালে আপনার কোনো একটা পাবলিশ করতে এটা কত ডলার, আপনার 2.5 লাখ টাকায় কত ডলার হবে এখন আপনার 2,000 ডলার আপনার যদি দিতে না পারেন ওই জার্নালে আপনি করতে পারবেন না, ওই জার্নালে আপনি পাবলিশ করতে পারবেন না। এখন বিশ্ববিদ্যালয় গত বছর থেকে এই অনুদানটা দিচ্ছে যে কোনো শিক্ষক যদি মানে ওই জার্নালে, বিশ্বমানের যে জার্নাল, ওখানে যে একটা নির্দিষ্ট ফিস দিতে হয়, হ্যাঁ ওইটা ব্যক্তিগতভাবে একজন শিক্ষক তার ন্যায্যটাই তো পান না, তিনি 2 লক্ষ টাকা মানে এটা আপনার ওইটা দিয়েছে। ওইটার জন্য গত বছর আমাদের গবেষণায় যেটা ছিল 2.2 সেটা এবার হয়েছে 55। সেই জন্য বলছি যে আপনার গবেষণার গুরুত্বটা তো বুঝতে হবে। আপনি মানে সোশ্যাল সায়েন্স, আর্টস তার যে গবেষণা সেখানেই মোটামুটি পয়সা লাগে, আর সায়েন্স তার গবেষণা ল্যাবরেটরি সেখানে তো বিলিয়ন ডলার দরকার হয়। তো সেইটা যদি আপনি না বোঝেন, আমাদের শিক্ষকদের ঘাটতি তো আছেই, আমি সেটাকে অস্বীকার করছি না, কিন্তু আপনার শিক্ষকদের ভিতরে অনেক বড় একটা অংশ আপনি দেখেন যে একটা আমরা মানে একজন শিক্ষক, তিনি শিক্ষক হওয়ার পরে মানে সবচেয়ে মেধাবী, তিনি নিজে থেকে স্কলারশিপ জোগাড় করে কানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান, ইউএসএতে যান, তিনি নিজে সবকিছু জোগাড় করে, আমাদের কোনো সহযোগিতা দেওয়া হচ্ছে। তারপরেও আমরা যেভাবে চালিয়ে নিচ্ছি। আমি প্রথমে এই জিনিসটা একটু ক্লিয়ার করি, আমি কিন্তু শিক্ষক রাজনীতির বিপক্ষে না, কিন্তু শিক্ষক রাজনীতি হবে খুব কনস্ট্রাকটিভ রাজনীতি হবে। তারা ফিলোসোফার টাইপের কাজ করবে, তারা সরকারকে বুদ্ধি দিবে, পলিসি মেকিংয়ে হেল্প করবে। হ্যাঁ, যদি অ্যাক্টিভলি কেউ করতে চায় সেটাও করবে। যেমন এই যে আমি কদিন আগে যে টকশো হলো আরটিভিতে, আমি ওই শিক্ষকদের বেতন ভাতা যে প্রবলেমটা হচ্ছে, আমি তো ওনাদের একদম সরাসরি পক্ষে বলে আসছি যে হ্যাঁ এটা এই মুহূর্তে দরকার ছিল না। এখন এই আন্দোলনেও কিন্তু শিক্ষকদের একটা ভালো ভূমিকা রাখা দরকার ছিল। ভূমিকা ওনারা রেখেছেন, আমি বলবো না রাখেন নাই, আরও ভিজিবল ভূমিকা হলে আরও ভালো হতো। দ্রব্যমূল্য যেটা আপনি বলছেন, দ্রব্যমূল্য অবশ্যই সরকার চেষ্টা করে যাচ্ছে কমানোর জন্য। এখন যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, আপনি জানেন যে রিমোট অঞ্চল থেকে যে দ্রব্যগুলি আমাদের এখানে পণ্যগুলি বাজারে আসে, আমাদের কাউরান বাজার, মোহাম্মদপুর সহ যে বড় বড় বাজার, নিউ মার্কেট সহ যে বড় বড় বাজারগুলি, সেখানে কিন্তু এটা হচ্ছে না, সাপ্লাই চেইনটা নষ্ট হয়ে গেছে। সুতরাং একটু সময় হয়তো লাগবে, বাট আমার মনে হয় যে এটা কন্ট্রোল হয়ে যাবে। আমি সবচেয়ে বড় কথা যেটা বলতে চাই, সংবিধানের কথা এখানে আসছে, যে বাংলাদেশের সংবিধান বঙ্গবন্ধু যেটা করে গিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের এখানে 2টা পার্ট করা হয়েছে, একটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের খুব সুন্দর, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যে সনদ রয়েছে সেই সনদ অনুযায়ী 2টা রাইটকে ভাগ করা হয়েছে। একটা রাইটকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা এর আগে কেউ এটার প্রতি নজর দেন নাই, শিক্ষা, স্বাস্থ্য, তারপর অন্ন, বস্ত্র, বাসস্থানের যে ইস্যুটা, সেটা কিন্তু আমাদের রাষ্ট্র মূলনীতির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই জিনিসগুলি ক্যাটাগরিক্যালি নিয়ে আসছেন, যেখানে এর আগের কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু এই বিষয়গুলির দিকে নজর দেন। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাদের দুজনকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।